শুরু করছি অনুষ্ঠান। প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু এবং ফেংশুই নিয়ে অনুষ্ঠান আজকে সরাসরি। যদি কেউ মনে করেন তাদের বাস্তুগত কোনো বিষয় নিয়ে আলোচনা করার দরকার, ফোন করতে পারেন। যদি কেউ মনে করেন কারোর ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। ডেট অফ বার্থ নিয়ে যদি আলোচনা করার প্রয়োজন মনে হয়। তো অনুষ্ঠানে ফোনটা আসার আগে দু চারটে কথা বলে আমরা অনুষ্ঠানে প্রবেশ করব। গত কয়েকদিন ধরে যে অনুষ্ঠান আপনারা দেখছেন শুনছেন, তাতে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছেন যে আমরা আলোচনা করছি একটা বিশেষ দিনকে উপলক্ষ করে। যে সময়টাকে আমরা কাজে লাগাতে চাই মূলত বাস্তু কেন্দ্রিক ডেভেলপমেন্টের জন্য। গত কয়েকদিনের অনুষ্ঠান দেখার পর বেশ কিছু মানুষজন যোগাযোগ করেছেন, ইন্টারেস্টেড হয়েছেন, কিন্তু সেখানে একটা জিনিস, একটা হয়তো মানে আমরা কি হয় অনেক রকম আলোচনা শুনি, তো আমরা একটু পাজল হয়ে যাই যে কোন বক্তব্যটাকে আমরা ঠিক মান্যতা দেব। এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আসে, কারণ একটা জিনিসকে যখন কাজে লাগাবার কথা বলা হচ্ছে, আরো দু তিনজন যখন তাদের মতবাদ আপনাদের জানাচ্ছেন, তখন একটা কনফিউশন তৈরি হয়। যেমন ফার্স্ট কনফিউশন হচ্ছে, অনেকেই কিন্তু ফোন করে বলছেন, প্রশান্তদা টিভিতে যে শ্রীযন্ত্রণ দেখতে পাচ্ছি তার দাম কত? আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে রত্নগুলি আমরা ব্যবহার করি, ধরুন আপনারা হাতে যে রত্ন পরে আছেন, হাতের আংটি করে বা বাজুতে যাই হোক, পোকরাজ পড়েছেন, চুনি পড়েছেন, পান্না পড়েছেন, যেগুলো পড়েছেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা পোকরাজের দাম কত? এটা কিভাবে ডিফাইন হবে বলুন তো? পোকরাজের দাম বিভিন্ন রকম, তার কোয়ালিটি, তার যাবতীয় যা কিছু, কোথাকার পোকরাজ, কিরকম তার ট্রান্সপারেন্সি, তার কাজ করবার ক্ষমতা, এই সব কিছুর উপর নির্ভর করছে। তারপরে আসছে রতি। একটাই পোকরাজ ধরুন 10 রতি, আরেকটাই পোকরাজ 10 রতি, দুটো কিন্তু সেম ভ্যালু নাও হতে পারে। তাদের কার্য ক্ষমতার উপর, তার কোয়ালিটির উপর, একটা হয়তো 200 টাকা রতি, একটা হয়তো 2000 টাকা রতি, হয়তো ভ্যারি করলো। তো আপনি এক কথায় কিন্তু পোকরাজের দাম বলতে পারলেন না, নাম্বার 1। নাম্বার 2, এবারে ধরুন দুজন মানুষের হাতে দুটি পোকরাজ আছে, একজনের কাছে আছে 4 রতি, একজনের কাছে আছে 7 রতি ওজনের। কেন, কি জন্যে? কেউ কিন্তু 2 রতি সবাই পড়ে ফেলেননি, সবাই 7 রতি, সবাই 10 রতি পড়ে ফেলেননি। এই যে ভ্যারিয়েশন গুলো, এটা ডিপেন্ড করছে একটা ক্যালকুলেশনের ওপর। কি ক্যালকুলেশন? সেই জাতক বা জাতিকার যিনি ধারণ করবেন বা করেছেন, তার জন্ম তারিখের ক্যালকুলেশনের ওপর, তার গ্রহগত অবস্থান, তার দশা অন্তর্দশা সবকিছু মিলিয়ে প্রথমত কোনস্টন, দ্বিতীয়ত কিরকম তার ক্ষমতা, যারকে যে কাজটা তাকে করতে হবে তার জন্য তার যে ক্ষমতাটা দরকার, সেটা কি দূরত্বের মধ্যে আছে না সেটা 7 রতির মধ্যে আছে? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, তাকে একটা মাঝামাঝি কোয়ালিটি দিলেই চলবে 500 টাকা রতির পোকরাজ না, না, এর যা কন্ডিশন পাওয়ারফুল চাই, তাকে 3000 টাকা রতির একটা পোকরাজ দিতে হবে, হয়তো। এটা একদম বাস্তব কথা। সেম অ্যাজ আমার সৃজনতমের ক্ষেত্র কিন্তু ঠিক তাই। ভালো করে খেয়াল করুন, আমি এখানে একটা কথা বললাম আমার সৃজনতমের ক্ষেত্রে। কেন বললাম? আমি এই ফর্মুলাটাই মেনটেন করি। প্রথমত আপনি আমার কাছে সৃজনতমের কত দাম জানতে পারবেন না, বলতে পারবো না। তো কি করে বলবো? তার কারণ হচ্ছে, যেমন আপনার জন্মছক না দেখে কেউ বলতেই পারবে না আপনার হয়তো পোকরাজ লাগবে, সেটা কনফার্ম। আপনাকে 4 জন বলে দিয়েছেন পোকরাজ ইজ মাস্ট, আপনার নিতেই হবে। এবার আপনি কাউকে জিজ্ঞেস করলেন পোকরাজের দাম কত, এক কথা উত্তর দিতে পারবেন না। তার কারণ হচ্ছে কার লাগবে, পোকরাজটা কে ব্যবহার করবেন, রামবাবু না শ্যামবাবু? কারণ দুই বাবুর জন্ম তারিখ আলাদা, গ্রহগত অবস্থান আলাদা, ক্যালকুলেশন আলাদা, আউটপুট রেজাল্ট আলাদা। তাহলে রেজাল্ট যখন আলাদা দাঁড়াবে, কারোর জন্য বলা হবে শ্যামবাবুর জন্য 7 রতি, রামবাবুর জন্য 3 রতি। লাইক দ্যাট, সেম অ্যাজ আমার সৃজনতমের ক্ষেত্রে বাস্তুর বিচার প্রয়োজন। এই কনফিউশনটা প্লিজ প্লিজ, যারা আমার কথাকে গুরুত্ব দেন, মান্যতা দেন, এটা আমার মত। এবার মানবেন কি মানবেন না, দ্যাট ইজ আপ টু ইউ। কিন্তু গত 20-21 বছর ধরে মানুষ মানছেন, কারণ এটাই লজিক্যাল কথা। বাদবাকি ওই মুদি দোকানের মতন, মুগ ডালের মতন কত করে কেজি, চিনি কত করে কেজি, সেম অ্যাজ সৃজনতম কত করে দাম, এটা অন্যদের কাছে। কারণ ওটা দোকানদারি করার পন্থা, বিক্রি করে রোজগার করবার পন্থা, বিচার টিচার কিছু নেই।
আরে একটা সৃজনতম বিক্রি করলেও তো করলাম, কিছু রোজগার তো করলাম, সেটাই কিন্তু দিনের শেষে শেষ কথা তাদের কাছে, আমার কাছে নয়। আমি আপনাকে একবারও বলছি না মোস্ট ওয়েলকাম সৃজনতম বগলদাবা করে নিয়ে যান, বলিনি। বলেছি বাস্তু বিচার করুন, নেওয়া না নেওয়াটা সেকেন্ডারি। আপনার প্রবলেমটা কাটানো হচ্ছে মুখ্য উদ্দেশ্য, সৃজনতম মুখ্য নয়। মুখ্য হচ্ছে বাস্তুর আশীর্বাদটা পাওয়া। এই কনফিউশনটা প্লিজ আমি দূর করার চেষ্টা করছি। 20-21 বছর ধরে মানুষ কিন্তু রিয়েলাইজ করছেন, কিন্তু ওই যে বললাম মাঝে মাঝে আমরা একটু আবেগতাড়িত হই, গিমিকে চলে যাই। তাও 2-4 জন কিন্তু কোশ্চেন করে বসছেন, প্রশান্তদা 3 কাঠা জমির জন্য সৃজনতম কত দামের লাগবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে ইউনিভার্সালি বলছি, এই 3 কাঠা জমি যদি 10 জনের প্রত্যেকের 3 কাঠা করে জমি হয়, প্রত্যেকের কিন্তু জীবনে একই প্রবলেম না হওয়াই স্বাভাবিক। কেউ ভুগছেন ছেলের চাকরি হচ্ছে না, কেউ ভুগছেন মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ ভুগছেন চাকরি বাকরি রোজগার করতে পারছি না, নো ওয়ে অফ ইনকাম, পাচ্ছেন না কোনো রাস্তা খুঁজে। কেউ হয়তো বিভিন্ন রকম মানসিক প্রবলেমে পড়ে যাচ্ছেন, কেউ হয়তো ভুগছেন নানা রকম, মানে ধরুন একটা শত্রুতা, এনিমি বেড়ে যাচ্ছে চারিদিকে, বাঁচবেন না মনে হচ্ছে, মরে যেতে ইচ্ছে করছে, হতে পারে অল আর ডিপেন্ড অন ইউর বাস্তু। তাহলে প্রত্যেকটা ডিফিকাল্ট রোগগুলো আলাদা আলাদা, প্রবলেমগুলো আলাদা আলাদা। তাহলে প্রবলেমের কারণটাও আলাদা আলাদা, কারণটা আমাকে ডিফাইন করতে হবে যে আপনার বাস্তু দোষের কারণ কি। ব্রহ্মস্থানে আপনি একটা বেশ হেভি কিছু করে ফেলেছেন, ব্রহ্মস্থান আমাদের মাথার যেরকম ব্রহ্মস্থান হয়, সেই বাস্তুর ব্রহ্মস্থানে আপনি হেভি কিছু করতে পারেন না, তাহলে পরিবারের প্রত্যেকটি লোক অ্যাংজাইটির মধ্যে থাকবেন, টেনশনের মধ্যে থাকবেন। এবং এই টেনশন হলে কি হয় সব জানেন, আপনার ডায়াবেটিস হয়ে গেল, আপনার হার্টের প্রবলেম হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে গেল। আপনি হঠাৎ করে এক্সাইটেড হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে বলছে কিরে বাবা কথা বলতে গেলে রোগটা ডেকে যায়। হতে পারে কিন্তু পেছনের একদম অন্তর্নিহিত কারণ আপনার বাস্তু দোষ। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনাগুলো, তারপর কিন্তু সৃজনতম, তাই দয়া করে রিকোয়েস্ট, যিনি ফোন করে জানতে চাইছেন দাদা সৃজনতমের দাম কত, আমি কিন্তু অনুরোধ করবো এই ফোনগুলো আমায় করবেন না। কারণ আপনি আপনার ডেট অফ বার্থকে ক্যালকুলেট করিয়ে যখন রত্ন ধারণ করতে হবে বলে মনে করেন, তখন কিন্তু কাউকে ফোন করে বলেন না পোকরাজ কত দামের লাগবে। আপনাকে কিন্তু কেউ বলেন, কেউ অ্যাডভাইস করেন। তো আমার বক্তব্য হচ্ছে বাস্তু নিয়ে যদি কিছু করতে চান, আগে একটা পরামর্শ নিন। প্রশান্তকে পছন্দ নয়, ভালো কথা, যাকে পছন্দ তার কাছে যান, কিন্তু ওই চাল ডাল চিনির মতন কিলো ধরে সৃজনতমটা কিনে নিয়ে বাড়িতে আসবেন না, এটা আমার বিনীত অনুরোধ। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে বলছি। আচ্ছা, কে বলছেন কাইন্ডলি নামটা বলুন না। বলছি। আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? আমার মেয়ের বিষয়ে। ডেট অফ বার্থটা বলুন। 17/3/2003। 17/3/2003। সময়টা দাদা? বৈকাল 3:10। বৈকাল 3:10। কোথায় এটা? মেদিনীপুর না, ঘাটাল। ঘাটাল। পশ্চিম মেদিনীপুর ঘাটাল। ঘাটাল, একটু ধরুন। বিকেল 3:10 বলেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2003। কি নিয়ে পড়ছে আপনার মেয়ে? মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে ওই বিএসসি নার্সিং দিয়েছিল, আর একটা বুঝতে পারলাম না, কেটে যাচ্ছে। বিএসসি নার্সিং, ওই জ্যাম্পা পরীক্ষা দিয়েছিল, নিট দিয়েছে, নিটের রেজাল্ট এখনো বেরোয়নি। আচ্ছা, মানে মেডিকেল সেক্টরে আপনার মেয়ে যেতে চাইছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ডেট অফ বার্থটা বলছে মেডিকেল সেক্টরে ঠিক যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে এই জন্য একটু জানা। রাইট রাইট, ঠিক কোশ্চেন, দারুণ কোশ্চেন করেছেন। প্রথমে বলি, আমি যদি পার্সেন্টেজ হিসেবে দেখি, 50% মেডিকেলকে সাপোর্ট করবে, বাই বাট 50% মেডিকেল সাপোর্ট করে, আর বাকি 50% করে কিন্তু ইঞ্জিনিয়ারিংকে, আইটি সেক্টর, ইলেকট্রনিক্স ইত্যাদি সেক্টরকে। কেমন? কিন্তু এই যে 50% মেডিকেলকে সাপোর্ট করে, এখানে আপনার মেয়ের মানসিকতার মধ্যেও কিন্তু একটা 50% সাপোর্টিং আছে। আপনার মেয়ে কিন্তু চাইছে যে মেডিকেল সেক্টরে যেতে, এই মানসিকতাটা 50%। আপনার মেয়ের মধ্যে একটা ফ্রিকলনেস কাজ করবে যে এটা করলে কি ভালো হবে। সে হয়তো একটা টাইমে ভাবছে না না আমি মেডিকেলটা নিয়ে করব, এটাই কনফার্ম। আবার একটা টাইমে কিন্তু গিয়ে ভাবছে এটা না করে কি অন্য কিছু করলে ভালো হতো আমার জন্য। এই কনফিউশনটা দূর করতে হবে সবার আগে, নাম্বার 1। নাম্বার 2,
যদি কোনো কারণে ধরে নেওয়া যাক নিটে চান্স পেল না, আপনার উচিত ছিল দুটোতেই, যেমন আপনি নিটে বসিয়েছেন ওরকম কিন্তু আমাদের জয়েন্টে বসানো উচিত ছিল এই ইলেকট্রনিক্স যা কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এদিকেও দিতে পারতেন। বিটেক সেক্টর আপনার মেয়ের জন্য কিন্তু ভালো সাপোর্টিং ছিল, বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা। এবারে যেহেতু তার ইচ্ছা যদি থাকে প্রপার, তার যদি মেন্টালিটি ফুললি সাপোর্ট দেয় মেডিকেলকে, আপনি দিতে পারেন। কিন্তু এই যে একটা মাইন্ড চেঞ্জ, ফ্রিকেল মাইন্ডের ব্যাপারটা, এটাকে কন্ট্রোল করার দরকার। বাদ বাকি আর কোনো প্রবলেম নেই, বুঝতে পারলাম? আচ্ছা। ঠিক আছে, রেজাল্ট বেরো, রেজাল্ট যদি বেরিয়ে দেখা যায় যে ও নিটের চান্স পেয়ে গেছে, খুব ভালো কথা। যদি মনে করেন পাচ্ছে না, তখন আমার রিকোয়েস্ট থাকবে এর পরের বার যখন নিটে বসাবেন সঙ্গে কিন্তু ওকে প্রিপারেশনটা নিতে বলুন, জয়েন্ট আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্যও দুটোই প্যারালাল সাপোর্ট দিতে বলুন। দেখবেন একটা না একটা ক্লিক করে যাবে। তা না হলে যদি শুধু একটা সেক্টরেই টার্গেট করে বসে থাকেন, এবছর হলো না, পরের বছর হলো না, তখন কিন্তু ওয়েস্টেজ অফ টাইম। আর যেটা দরকার, আপনার মেয়ের একটু ফ্রিকেল মাইন্ডটাকে ব্যালেন্স করার দরকার, আর কিচ্ছু সমস্যা নেই, এত কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে ওকে। যাই হোক, সবারই যে প্রবলেম থাকবে তার কিন্তু কোনো মানে নেই। ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট, কিচ্ছু অসুবিধা নেই, মেডিকেলে যেতেই পারে। কিন্তু আমার যদি সাপোর্টিংটা আরেকটু বেশি পার্সেন্টেজে থাকতো, তাহলে আমি যতটা কংক্রিট হতে পারতাম, সেই কংক্রিটনেসটা এর মধ্যে পাওয়া যাচ্ছে না। এবার হয়তো চান্স পেয়ে গেল, আবার নাও পেতে পারে, বা অনেক পেছন দিকে র্যাঙ্ক হয়ে গেল, তাই মনে করলো নেক্সট ইয়ার আমি ভালো র্যাঙ্কের জন্য আবার প্রিপারেশন নেবো, মোস্ট ওয়েলকাম, হতে পারে, কোনো আপত্তি নেই। যাই হোক, এবার যেখানে আমরা ছিলাম, যদি কেউ মনে করেন যে আপনার জীবনে চলার পথের বাধার একটা কারণ হতে পারে বাস্তু, হতে পারে, কনফার্ম নয়, তাহলে কি করতে হবে? কনফার্মেশনটা আগে দরকার। সৃজনটা আগে হয়, কিন্তু আগেই ওষুধের কথা ভাবলে চলবে না। আমার রোগের কারণটা আগে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা ডাক্তারখানায় গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে ওষুধ পাই না। আমি আগে বহুবার বলেছি, আমরা পেটে ব্যথা নিয়ে গেছি, কিন্তু ডাক্তারবাবু আগে কিন্তু আইডেন্টিফাই করেন, আমাদের বলেন চেক করে আসতে, এই টেস্টগুলো আপনি করবেন, যে টেস্টের দ্বারা বোঝা যাবে যে পেটে ব্যথাটা কি প্যানক্রিয়াসের জন্য, স্টমাকের জন্য, লিভারের জন্য, কেন, তারপর তো তার ওষুধ। সেম অ্যাজ সৃজনত্র, ইটস এ রেমেডি, ফিক্স, এটা আমি জানি, কিন্তু সৃজনত্রটা কত পাওয়ারের, কত তার ক্যাপাসিটি ইত্যাদির ওপর তার মূল্য নির্ধারণ করবে। তো দ্যাট ইজ কখনোই ফিক্স নয়, কখনোই ফিক্স নয়, এটা ভ্যারিয়েবল। কার জন্য কতটা লাগবে এটা আমি কি করে জানতে পারবো? এটা জানার একটাই রাস্তা, বাস্তু বিচার। সেটা কেউ করেন না, মুশকিলটা এইখানে। এই বাস্তু বিচারটা এবার কি করে করব? বাস্তু বিচারের দুটো রাস্তা, একদম বাস্তুতে স্পটে গিয়ে নিজের চোখে চাক্ষুষ দেখা, কোথায় আপনার ওয়াশরুম, কোথায়, আগে তো জমি, জমির শেপ কেমন, জমিটা কোনো দিকে টেরা আছে কিনা, ব্যাকা আছে কিনা, কোনো কর্নার কাটা আছে কিনা, জমির ঢালটা কোন দিকে আছে, সব দেখা হলো। জমির একটা বর্ণ হয় সেটা কেমন, আপনার দ্যাট, তার উপরে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন যখন আপনি করেছেন, তখন কি আপনি উত্তর পূর্ব দিকে সিঁড়ি বানিয়েছেন, নাকি উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করেছেন? উত্তর পূর্ব দিকটা কি জমির একটু উঁচু করে ফেলেছেন, না লেভেলটাকে ডাউন রেখেছেন? কোনটা? দক্ষিণ দিকে দরজা করেছেন, না উত্তর দিকে মেন গেট করেছেন? আপনার ওয়াশরুমটা কি উত্তর পশ্চিম দিকে, না সাউথ ইস্টে? এই যে টোটাল সেটআপের একটা ভ্যারিয়েশন, তার উপরে কিন্তু এর এফেক্ট ভ্যারি করে গেল। যখন আপনার উত্তর পূর্ব দিকে বাথরুম, তখন তার একটা এফেক্ট, যখন আপনার বাথরুম পশ্চিম বা উত্তর পশ্চিমে, তখন তার একটা এফেক্ট, এই বাথরুম যখন দক্ষিণ পূর্ব দিকে, তখন তার অন্যরকম এফেক্ট, এই বাথরুম যখন দক্ষিণ পশ্চিম দিকে, তখন তার অন্যরকম এফেক্ট। ভালো করে খেয়াল করুন, একটা সিঙ্গেল বাথরুম এর পজিশন ওয়াইজ এর এফেক্ট পাল্টে যাচ্ছে। এবার গুড না ব্যাড? এবার যদি ব্যাড হয়, ব্যাডটা কোন দিকে এফেক্টিভ? আমার ইকোনমিককে হ্যামারিং করছে, আমার কি ওয়েলথকে হ্যাম্পার করছে, আমার কি এডুকেশনকে ডিস্টার্ব করছে? ভালো করে ক্যালকুলেশন করার প্রয়োজন। তা না হলে ওই আসুন আর মুদি দোকানে বলুন সৃজনত্র নিয়ে চলে যান, সরি, এটা আমার কাজ নয়। কারণ আমি শুধুমাত্র একটা সময়কে কাজে লাগিয়ে কিছু রোজগার করে নেওয়ার প্ল্যানিং করিনি। 365 দিন ধরে বাস্তু নিয়ে আলোচনা, 365 দিন ধরে সৃজনত্র দেওয়া। দুর্গাপুজো কেটে যাবে, কোজাগরী লক্ষ্মী পুজো কেটে যাবে, ধানতেরাস কেটে যাবে, জগদ্ধাত্রী পুজো কেটে যাবে, তারপরেও কিন্তু সৃজনত্র আলোচনা প্রতিদিনের অনুষ্ঠানে থাকবে। এদের থাকবে না। তাই আমার রিকোয়েস্ট, সবার আগে ওই ফোনটা তুলে সৃজনত্রের দাম কত অনুরোধ করছি, আমায় করবেন না। আছে তো আরো অনেকে, করুন না, করুন, মুদি দোকানের মতন কিনে নিয়ে বাড়িতে বসিয়ে দিন।
তারপর সে দায়িত্ব আপনাদের, আমার নয়। আমার কাছে করতে গেলে প্রপার ওয়েতে। বহু মানুষ কিন্তু রিয়েলাইজ করেন, বহু মানুষ দূর দূর থেকে আসতে পারছেন না। রায়গঞ্জ থেকে ফোন করেছেন কালকে একজন, কালিয়াগঞ্জ থেকে ফোন করেন, বাঁকুড়ার অনেক সাহিত্যিয়া থেকে ফোন করেছেন, করে হোয়াটসঅ্যাপে প্ল্যান পাঠাচ্ছেন, দেখাশোনা চলছে। এবার কনফার্ম করে তাকে বলা হবে আপনার বাস্তুদোষটা এই রকম, এটাকে কাটাতে গেলে এই রকম সৃজনতম প্রয়োজন, তার মূল্য এই আলটিমেট। এইবার আপনি যদি মনে করেন আপনার পক্ষে পসিবল এটা বেয়ার করা, আপনি কনফার্ম করলেন, টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করলেন, আপনাদের পরিবারের প্রত্যেকের নাম দিলেন, গোত্র দিলেন, তাকে রেকটিফাই শোধন করা হলো, আপনি একটা টাইমে এসে নিয়ে গেলেন। এবার বাড়িতে নিয়ে গিয়ে আপনি আবার তাকে শোধন করলেন আমার নিয়ম অনুযায়ী, সেই ফর্মুলা মেনে মন্ত্রপাঠ করলেন, তাকে অভিষিক্ত করলেন, তারপর একটা শুভ দিনে তাকে স্থাপন করলেন। শুভ দিনটা আপনি চুজ করুন। অষ্টমী ভালো কথা, দশমী ভালো দিন, নবমী ভালো দিন, কোজাগরী লক্ষ্মী পুজো ভালো দিন, ধানতেরাস বেস্ট ডে, দীপাবলি ভালো দিন। তার আগে থেকে এই প্রিপারেশনটা নিয়ে পদক্ষেপ ফেলা। আর অন্য জায়গায় এসব কিছু নেই। আসুন, টাকা দিন, ঝোলায় ভরুন, নিয়ে যান। আর নেবার আগে আমার কাছে কিন্তু আরেকটা স্টেপ বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে সৃজনতমকে টেস্টিং, যেটা মাস্ট। কেন মাস্ট? তার কারণ আমি বলছি আপনাকে, পরিষ্কার করে বলছি, আমি জানি না আমার কাছে ছাড়া আর কারো কাছে আসল সৃজনতম পাওয়া যাচ্ছে কিনা। আই এম ইন ডাউট। আমি নিজে পরিষ্কার করে বলছি অন এয়ারে। তার কারণ এটা প্রমাণিত। প্রশান্ত দা ওখান থেকে নিয়েছিলাম, একটু পরীক্ষা করে দেবেন। প্রশান্ত দা ওখান থেকে আনিয়েছিলাম, একটু টেস্ট করে দেবেন। অল আর নকল কাছের টুকরো, অল আর। কি করবেন আপনি? পরীক্ষা করে নেননি তো, বিশ্বাস করে নিয়েছেন। আজকে ডেটে আপনারা জানেন বিশ্বাস শব্দটা কত ডেঞ্জারাস শব্দ একটা। ভাই ভাইকে বিশ্বাস করছে না, ছেলে বাবাকে না, বাবা ছেলেকে না, এই কন্ডিশনে আমরা দাঁড়িয়ে আছি। তো আমি আপনার কে হই? আরেকজন আপনার কে হয়? কেউ না। সুতরাং চোখের সামনে টেস্ট করে তবে নেওয়া। যেসব অন্য জায়গায় সব গল্পগুলোই নেই। আসুন, কিনুন, চলে যান। তাই বারবার বলি আমার অনুরোধ, যদি কেউ মনে করেন প্রশান্তর কথাবার্তাগুলো ঠিক মনে হচ্ছে, যুক্তিগ্রাহ্য মনে হচ্ছে, মোস্ট ওয়েলকাম। আর যদি মনে করেন না 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 ও ঠিক না, ওটাই ঠিক, তাহলে সেখানে যান। কিন্তু দয়া করে কত দাম কত দাম কত দাম না। আমরা কিন্তু পোকড়াইয়ের বেলায় কোনো অ্যাস্ট্রোলজার বলে দেয় না কত দাম, কিন্তু তিনি সেই যন্ত্রের ক্ষেত্রে বলছেন একটা ফিক্সড রেট। হাউ ইট ইজ পসিবল? হাউ, কি করে সম্ভব? রোগগুলো আলাদা, রোগের কারণগুলো আলাদা, ওষুধ একটাই। এটা কি করে সম্ভব বলুন তো? তার ভ্যারিয়েশন থাকবে না? যদি না থাকে তাহলে ওটা কোনো কাজের কাজই করে না, শুধু বিক্রি করে রোজগার করাটাই আসল কাজ। তাই প্রত্যেককে বলি, যারা প্রয়োজন মনে করবেন, বাস্তুগত ত্রুটির মধ্যে আছেন, বিশেষ করে হাতে রত্ন ভর্তি, তাবিজ, কবচ, তন্ত্রক্রিয়া অনেক কিছু জীবনে করে ফেললেন, আমার অনুরোধ একবারের জন্য বাস্তুটা বিচার করিয়ে খালি জেনে নেওয়া যে আমার বাস্তুতে কোনো রোগ প্রবলেম নেই তো ভাই। না থাকলে নিশ্চিন্তে ঘুমোন, আর যদি থাকে লিখে রাখুন, ওই যা যা কিছু করেছেন সবটার আউটপুট জিরো। আমি দায়িত্ব নিয়ে দাবি করে বলছি, জাস্ট ইজ বিগ জিরো। যা ইচ্ছে করে নিন, পোকড়া, চুনি, পান্না, তন্ত্রক্রিয়া যা ইচ্ছে করে নিন, পুজো পাঠ, কোনোটাই কাজের ইচ্ছে না। আপনি ঈশান করে ঘুম থেকে উঠে গিয়ে বাথরুম করেন, আমাকে চ্যালেঞ্জ করুন না, অন ইয়ারে বলছি, এনিওয়ান ক্যান চ্যালেঞ্জ মি। আপনি পৃথিবীর সব রেমেডি ইউজ করুন আর উত্তরপূর্ব দিকে বাথরুম বানিয়ে নিন, দেখিয়ে দিন আপনার কোনো প্রবলেম নেই, আমরা প্রফেশন থেকে ছেড়ে বেরিয়ে চলে যাব। পারবেন না কেউ। সেই জন্যই বলি, বাস্তুর আশীর্বাদটা অত্যন্ত প্রয়োজন। এই যে এত কিছু পুজো পাঠ আমরা উপোস করছি, এই করছি তাই করছি, তারপরও দেখবেন একটা ফ্যামিলিতে প্রবলেমের পর প্রবলেম যেন কাটছে না, প্রবলেম থেকে যেন বেরোতে পারছেন না। ওয়ারাজ আপনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না আপনার বাস্তুটাকে। প্লিজ একটাই রিকোয়েস্ট, সৃজনতম কথা বলছি না আমি বলছি বাস্তুটার জন্য দায়ী কিনা একবার দেখে নিন, বাস্তুটার বিচার করিয়ে নিন। আপত্তি কোথায়? আপত্তিটা কোথায়? আমাদের শরীরটা ম্যাচ করছে, শরীরটা খারাপ লাগছে, আমরা গিয়ে টেস্ট করিয়ে নিই যে ভাই এই জন্য করছে না তো, হার্টের কোনো প্রবলেম আসছে না তো, মাঝে মাঝে মাথাটা ঘুরে চক্কর দেয়, রাস্তায় মাথা ঘুরে পড়ে যাবো না তো, স্ট্রোক হয়ে যাবে না তো, চলো ভাই হার্টের একটা ইসিজি করিয়ে নিই। করি তো আমরা, করি তো ফর্মাল নর্মাল লাইফে কাটাবার জন্য করি আমরা, জানবার জন্য যে ভাই আমার হার্টটা ঠিক আছে তো, কোনো ডিস্টার্ব নেই তো। সেই কারণে জেনে নিন, একটা
টেস্টিং, মনে করুন এই বাস্তুকে টেস্ট করাচ্ছি, বাস্তুর কোনো প্রবলেম আছে কিনা, কোনো ভালো এক্সপার্টকে দিয়ে টেস্ট করিয়ে নিন, যেটা আমি করে থাকি সবার আগে। করার পর তো নিলামের ওষুধ কত লাগবে, কি লাগবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা না করে অনেকেই এই পুজোর টাইমে দেখি শ্রীযন্ত্র নিয়ে বসে বললেন শ্রীযন্ত্র এই দাম, অনেককেই ভালো হয়, কিনুন আপনারা। এ কি রে বাবা, এ তো দোকানদারি হয়ে গেল কি পুরোপুরি। আমরা তো দোকানদারি করতে এখানে আসি না, আমরা আসি প্রবলেমকে সলভ করতে, এটা তো সত্যি কথা। তাহলে সেটা রিয়েলাইজ করতে হবে। দেখবেন যার জন্য এই সময়ে সকালে দুপুরে রাত্রিরে 11:25 আপনাদের বিরক্ত করছি, হয়তো ঘুমোতে যাওয়ার সময় কিছু জ্ঞান দিতে বসে বললাম, লাইভে চলে এলাম, কেন? যাতে করে মানুষ রিয়েলাইজ করেন কোনটা সঠিক। ঠকে যাওয়াটা কিন্তু আমাদের দুর্বলতা, ঠকাতে সবাই চাইছে, যদি ঠকে যান দ্যাট ইজ ইয়োর ডিসক্রেডিট। যে ঠকালো তার ক্রেডিট, আমি ঠকবো কেন, এই কোশ্চেনটা সবার আগে মনে আনতে হবে। দারুণ আপনার ছেলের মেধা, এডুকেশনে দারুণ রেজাল্ট করতে পারে, হচ্ছে না, আপনি কি না করেছেন, ভালো টিচার, এটা ওটা, ভালো অ্যাক্সেসরিজ, ভালো স্কুল, ভালো কলেজ, দরকার পড়েছে তাবিজ কবজ আংটি, কি না করে দিয়েছেন, তারপরও মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, পুরো ফ্যামিলি আপসেট, ফুল ফ্যামিলি আপসেট। দায়িত্ব নিয়ে বলছি, এরকম মানুষেরা, বিশেষ করে যারা অনেক কিছু করার পরও কিন্তু আটকে যাচ্ছেন, তারা একটু এবার নজর দিন তাদের বাস্তুতে। দায়িত্ব নিয়ে বলছি, হয়তো দেখবেন ছোট্ট একটা কারণ আটকে রয়েছে, এই জটটাকে ছাড়িয়ে দিলেই আপনার সবকিছু ফ্রি, স্মুথ চলবে আপনাদের জীবন। তার কারণ বাস্তু কন্ট্রোল করে আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের আর্থিক শ্রীবৃদ্ধি, আমাদের স্বাস্থ্য, এতগুলো দিক কন্ট্রোল করে আমাদের বাস্তু। হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার। বলুন কে বলছেন? আমি কলকাতা থেকে রোজান সাহা বলছি। আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন দাদা? আমি আপনার সম্বন্ধে ডেট অফ বার্থটা কাইন্ডলি। 24/5/2002। 2002। হ্যাঁ, আচ্ছা, টাইমটা? রাত্রি 11:24। রাত্রি 11:24। কোথায়, বেলগড়িয়া? না, না, কলকাতা। কলকাতা। হুম। 2002, বাচ্চা ছেলে? হ্যাঁ, আচ্ছা, কি করছো ভাই? আমি এখন বিকম সেকেন্ড ইয়ার পড়ছি, সাথে সাথে প্রফেশনালি ফুটবলও খেলছি। গুড। কি জানতে চাও বলো? আমি জানতে চাইছি যে আমি ভবিষ্যতে ফুটবল ক্যারিয়ারে কি এস্টাবলিশ হতে পারবো? আমার কথা বিশ্বাস করবে? হ্যাঁ। করবে তো? হ্যাঁ। পড়াশোনাটাকে সাইড করো, আচ্ছা। পড়াশোনাটাকে মেন নয়। কি বলছি ভালো করে বোঝো। তোমার বাড়ির লোক হয়তো বলছেন না না বাবা পড়াশোনা কর, খেলাটা কম কর। আমি তোমাকে উল্টো বলছি, তুমি খেলাতে 100% দাও। আচ্ছা। দুর্দান্ত অ্যাচিভমেন্ট তোমার আছে, আচ্ছা। দুর্দান্ত অ্যাচিভমেন্ট। আমি বলছি, দরকার পড়লে বাবা মার সঙ্গে কথা বলে দেবে ফোনে আমায়। না, আমার বাড়ির লোকও আমাকে হেল্পলাইনে পুরো সাপোর্ট দেয়। আমার ব্যাস, প্রবলেম নেই, লেগে থাকো, আমার মন দিয়ে করতে হবে। একদম লেগে থাকো, ফুল সাপোর্ট পাই। ওটাই তোমার গোল, ওটাই তোমার টার্গেট। তুমি যে কোনো স্পোর্টস, নট অনলি ফুটবল, এডুকেশন আর তোমার যদি স্পোর্টস সেক্টরকে আমি যদি ক্যালকুলেশন করে যদি আমি ডিফার করতে চাই, একদিকে 90%, একদিকে 10%, 90% সাপোর্ট করছে তোমার স্পোর্টসকে, দুর্ধর্ষ সাপোর্ট। কিন্তু এখানে একটা জিনিসের কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এখানে ডেট অফ বার্থের মধ্যে একটা জিনিস রয়েছে যেটা ডিনোট করছে, ধরে নাও এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমি নিজেকে বিচার করো যে তুমি ধরো আরো 3টে প্লেয়ারের মতন নিজেকে এক জায়গায় রেখেছো, কিন্তু যখন তোমার ফেম মানে হচ্ছে যশ, তো যখন নাম যশটা আসছে, আমি কিন্তু রিয়েলাইজ করছি অ্যাজ এ প্লেয়ার ইউ আর দ্য বেস্ট, কিন্তু সিলেক্ট করার সময় নিচ্ছি কিন্তু তোমার বন্ধুকে, তোমাকে নিচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে কিনা দেখে নাও। এটাই হচ্ছে আমার। এটাকে ব্যালেন্স করো, বাদ বাকি চোখ বন্ধ করে দৌড়ো। জীবনে উন্নতি তোমার রাখা আছে ভাই, শুধু এই জায়গাটাতে একটু রেমেডি লাগবে, আর কিছু করতে হবে না। পড়াশোনা করো, নিশ্চয়ই পড়াশোনা করো, বিকম পড়ছো, গ্রাজুয়েশন কমপ্লিট করো, এমকম করো, যা ইচ্ছে করো, বাট আদা জল খেয়ে লেগে পড়ো তুমি ভালো ফুটবল প্লেয়ার হবে বলে। আর ওই যে বললাম একটুখানি জটপাকি আছে, ওটা ছাড়িয়ে দাও। পারলে আমার কাছে এসো বা অন্য কারো কাছে যাও, দেখবে প্রবলেম সলভ, স্মুথ লাইফ। বলছি আমার মায়ের শরীর স্বাস্থ্য কিরকম থাকবে? ভাই একটা কথা বলি, একটা করে, ওটা পরে, একটা জিনিস নজর দাও। এই করেই কিন্তু আমরা সবকিছুকে গুবলেট করে ফেলি। মায়ের শরীর স্বাস্থ্য একটা দিক, ওটা আমরা আলোচনা করবো অন্যদিন। এই এখন আর টাইম নেই ওটা ক্যালকুলেট করার মতন। প্রথমত দরকার পড়ে পার্সোনাল নাম্বারে ফোন করে কথা বলে নেবো। কিন্তু যেটা ইমিডিয়েট প্রয়োজন, তোমার ক্যারিয়ারটাকে তুমি ভালো করে বুস্ট আপ করো,
যেটা বললাম ওটাকে ব্যালেন্স করো, দেখবে স্মুথ লাইফ পেয়ে যাবে। কেমন? ঠিক আছে স্যার, থ্যাংক ধন্যবাদ ইউ, স্যার। ধন্যবাদ ধন্যবাদ। আজকের মতো বিদায় নিই, সময় একদম শেষ। পরবর্তী বিষয়ে আবার দেখা হবে, ফোন করে বাকি যোগাযোগগুলো করে নিন। নমস্কার।